9 বছর পর ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে বিএনপি নেতাকর্মীদের ঢল। ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচিতে রাজনীতিতে সংকট বৃদ্ধির শঙ্কা। বিশ্লেষকদের মতে নির্বাচন বাধাগ্রস্ত করতে সক্রিয় একাধিক পক্ষ। আলোচনায় ছাড় দেওয়ার মানসিকতার তাগিদ। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা আমেরিকা আমাদেরকে নিয়ে খেলবে, ভারত আমাদেরকে নিয়ে খেলবে, চীন আমাদেরকে নিয়ে খেলবে, জাপান আমাদেরকে নিয়ে খেলবে, কাজের কাজ কিছুই হবে না। 300 আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জামায়াত। সাংগঠনিক প্রয়োজনে দলে পরিবর্তনের আভাস। নির্বাচনের জন্য টাকা ছড়ানোর অভিযোগ অস্বীকার। একটা প্রমাণ নেই, টাকা ছড়াবে কেন? এগুলো হচ্ছে যে অহেতুক কথাবার্তা। দখল দূষণের পর গাজীপুরের লবলং নদীর গতিপথও পাল্টে দিয়েছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত ফসলি জমি, অভিযুক্ত কারখানার একটি পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। রাজধানীর যাত্রাবাড়িতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। নয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। সেখানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ নির্বাচন দিয়েছিলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 4টি পত্রিকা চালু রেখেছিলেন। এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানা দরকার, বিশেষ করে তরুণদেরকে বলছি। এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, যিনি 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখেছেন। তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে, গঞ্জে, খামারে গিয়ে তিনি কৃষকদের উদ্বুদ্ধ করেছিলেন আরও বেশি করে ফসল পাওয়ার জন্য। যার ফলে কি হয়েছিল, 1976 সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন শেখ মুজিবের আমলে যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, ওখানে যা দাও তাই পড়ে যায়। সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রের মতো করেছিলেন। এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যারা প্রচারক ছিলেন, যারা বই লিখতেন, গবেষক ছিলেন, তারা বললেন শহীদ জিয়া না থাকলে এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত। সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জে। নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ শক্তির জানান দেয়া নাকি বড় রাজনৈতিক শক্তি বিএনপিকে চাপে রেখে সরকারের কাছ থেকে সুবিধা আদায়ের কৌশল? ধর্মভিত্তিক 7 দলের কর্মসূচি ঘিরে কোন পথে দেশের রাজনীতি? বিশ্লেষকরা মনে করছেন সামনের দিনে রাজনীতি আরও জটিল হতে পারে। পরিস্থিতি ঘোলাটে করবে একাধিক তৃতীয় পক্ষ। তাই দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করতে হবে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট।
গণ অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে পরস্পর বিরোধী কথার লড়াই চললেও জাতীয় ঐক্যের প্রশ্নে বড় দুই দল বিএনপি এবং জামায়াতের অবস্থান ছিল অভিন্ন। তবে নির্বাচন এগিয়ে আসতেই সেই ঐক্যে বাড়ছে ফাটল। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দল দুটি এখন মুখোমুখি অবস্থানে। অন্তর্বর্তী সরকারের 14 মাসে এসে প্রথমবারের মতো কোনো ইস্যুতে মাঠের কর্মসূচিতে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, এমন কর্মসূচিতে বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে দেশ। রাজনৈতিক পরিস্থিতিতে আমরা জাতীয়ভাবে বিপদের মধ্যে পড়তে যাচ্ছি আর কি। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে আমরা আমেরিকা আমাদেরকে নিয়ে খেলবে, ভারত আমাদেরকে নিয়ে খেলবে, চীন আমাদেরকে নিয়ে খেলবে, জাপান আমাদেরকে নিয়ে খেলবে, কাজের কাজ কিছুই হবে না, আমরা ব্যবহৃতই হব শুধু। বিশ্লেষকরা বলছে, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তৃতীয় একাধিক পক্ষ। তারা সফল হলে বিপদে পড়বে জুলাই আন্দোলনের সব রাজনৈতিক শক্তি। সামনের নির্বাচনটা বাতিল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, এই অপশনটাও একটা পক্ষ ওপেন রাখছে বলে আমার মনে হয়। এই খেলাটা কি জেনুইন মনে হচ্ছে আপনার কাছে? এই যে মাঠে গিয়া বিক্ষোভ করা, কর্মসূচি করা, মানে কার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে? সরকারের বিরুদ্ধে না, কিন্তু সেই সরকারের অংশ হয়ে আবার সে জাতিসংঘের সাধারণ পরিষদে যাচ্ছে কিভাবে? বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা হলো তাদের কারণে যে বিভক্তি সমাজে প্রকাশিত হচ্ছে, এর ফলে থার্ড পার্টি একটা না, অনেক থার্ড পার্টি আছে। থার্ড পার্টির বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে, বাংলাদেশকে বিপদে ফেলতে চাইতে পারে, বাংলাদেশের ক্ষমতা কেড়ে নিতে চাইতে পারে। এর ফলে কিন্তু জুলাই কেন্দ্রিক যে সকল দল আছে তাদের সবারই কিন্তু ঝুঁকি আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোর জোটের আভাসও পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের নেতৃত্বে দলগুলোর আন্দোলন মূলত ভোটের প্রস্তুতি। এক বোঝাপড়ায় সরকারের এটা চাপ দিচ্ছে, রাজনৈতিক দলগুলো অন্য যারা পিয়ারসহ তাদের যে দাবিগুলো চায় না তাদেরকে চাপ দিল, মানসিকভাবে চাপে রাখলো, নাগরিকদেরকে একটু এডুকেটেড করলো তারা কি চায়, এটার কারণে আপনি আলাপ হচ্ছে না। তৃতীয়ত নাগরিকরা এঙ্গেজ হইলো, তাহলে তার লাইনে তো এঙ্গেজ হইলো, তো ভোটটা দেওয়ার সময় তারে দিবে। বিক্ষোভে নাগরিক যেই লাইনে আসবে, ভোটের সময় সেই লাইনে দিবে। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। ভোটার টানতে মাঠে থাকা প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগে দলের পদ হারিয়েছেন গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, সাংগঠনিক প্রয়োজনে দলে পরিবর্তন আসছে। নির্বাচনের জন্য টাকা ছড়ানোর অভিযোগ অস্বীকার করেন তিনি। শামীম রেজার রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে জামাতে ইসলামী। গত ডিসেম্বরেই ৩০০ আসনের প্রার্থিতার প্রাথমিক তালিকা চূড়ান্ত করে দলটি। ভোটারদের কাছে টানতে কর্মসূচির পাশাপাশি চলছে নানা সেবামূলক কার্যক্রম। সেই কৌশলে ডাকসু ও জাকসু নির্বাচনে জয় পেয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির। জাতীয় নির্বাচনেও নিজের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে জামাত। তবে প্রশ্ন উঠেছে দলটির নির্বাচন সংক্রান্ত কিছু কার্যক্রম নিয়ে। ভোটারদের প্রলুব্ধ করতে জামাতের সম্ভাব্য প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগও উঠেছে। তবে জামাতের সেক্রেটারি জেনারেলের দাবি, অভিযোগের কোনো ভিত্তি নেই। একটা প্রমাণ নাই। কারো কারো বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগও উঠেছে। তবে জামাতের সেক্রেটারি জেনারেলের দাবি, অভিযোগের কোনো ভিত্তি নেই। একটা প্রমাণ নাই, টাকা ছড়াবে কেন? এগুলো হচ্ছে যে অহেতুক কথাবার্তা। ওই যেমন ওনারা বলেন যে 16টা বিসি জামাত ইসলামীর, তো কে কে নাম তালিকা ঘোষণা করুক। তা আমরা তো বলেছি যে ঠিক আছে, ধরে নিলাম যদি যুক্তির জন্য সত্যই হয়, তো 16টা হলে আর বাকি বিসিরা কাদের? ওরাও তো একটা দলের, সেটা তো কর না।
তবে অনিয়মের অভিযোগে এরই মধ্যে সরিয়ে দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী সহ কয়েকজন নেতাকে। তবে মিয়া গোলাম পরোয়ার বলছেন, সাংগঠনিক প্রয়োজনে কিছু জায়গায় নেতৃত্বে পরিবর্তন এসেছে, অনিয়মের কারণে নয়। যে সমস্ত কথা মিডিয়া বলে এগুলো এর কোনো কারণ না। আমাদের সাংগঠনিক প্রয়োজনে, কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভারপ্রাপ্ত আমির নির্বাচন করেছি। আর বড় কথা হলো কি যে মানুষ তো ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে কেউই না, ছোট এবং বড়। জামাতের এই কেন্দ্রীয় নেতা বলছেন, শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে কেউ জড়িত হলে ছাড় দেয় না জামাত। তা আমরা যখনই এরকম জানতে পারি, বুঝতে পারি, আমরা তার প্রতি দলীয় সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 100 বছরের ঐতিহ্য লবলং নদী, কিন্তু দখল, দূষণ আর গতিপথ বদলে দিয়েছে বেশ কয়েকটি কারখানা। এতে নষ্ট শত শত বিঘা ফসলি জমি। আশ্চর্য হলে সত্য, এবছর যেসব কারখানায় একটি এক্স সিরামিক্সকে দেয়া হয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। দেখুন অপূর্ব আলাউদ্দিনের অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় যে দৃশ্যবন্দী করেছেন তানভীর মিজান। চোখে দেখলে মনে হতে পারে এই জন্য এক নর্দমা, অথচ এটি এক সময়ের স্রোতস্বিনী লবলং নদী। কুল ধরে এগিয়ে গেলেই স্পষ্ট হয়ে ওঠে সব, কে কোথায় কতটা গিলতে পেরেছেন লবলংয়ের অংশ। বর্জ্যের রং, তীব্র গন্ধ আর ঘন ধোঁয়া জানান দিচ্ছে এটি এখন আর নদী নয়, অনেকটা শিল্প বর্জ্যের ডাম্পিং জোন। স্থানীয়দের অভিযোগ, লবলং হত্যাকারীদের তালিকায় শীর্ষে যে নাম থাকবে তা হলো এক্স সিরামিক্স। প্রশাসনের প্রত্যেকটা জায়গা, জাতীয় নদী রক্ষা কমিশন, পরিবেশ অধিদপ্তর, সকল জায়গা তারা দখল এবং দূষণকারী। নদী আইন কি, যে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি বা স্থাপনা করেন, নদী থেকে অবশ্যই 10 মিটার রেখে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখুন তাদের কোনো স্থাপনা 10 মিটার কেন, 1 মিটার জায়গা আছে কিনা, বা আমি আর আপনি পায়ে হেঁটে যেতে পারবো কিনা। বিস্ময়করভাবে এটিকে নদী বলতেই নারাজ কারখানার মালিক। মজার ব্যাপার কি জানেন, আমার ফ্যাক্টরিটার পাশ দিয়ে যে খালটা গেছে, এক্সাম্পল, তার শুরুও নাই, তার শেষও নাই। আপনি কি নদী বলতে রাজি কিনা সেটা বলুন। না, এটা তো কোনো নদী না। প্রথম হচ্ছে একটা লবণাঙ্গ খাল, এটা নদী না। অথচ গাজীপুরের শ্রীপুর ভূমি অফিস বলছে লবলং নদীর দৈর্ঘ্য প্রায় 29 কিলোমিটার। গুগল ম্যাপে চোখ ফেরালেই দেখা যায় নদী ধ্বংসের চিত্র। 2008 সালে নদীর জমিতে গড়ে তোলা হয় এক্স সিরামিক্স। 2014 সালেও স্পষ্ট দেখা যায় নদীটি পশ্চিমে ছিল ফসলি জমি। এটি 2024 সালের ম্যাপ। নদীর দুপাশ দখল করে নিয়েছে কারখানাটি, আর আশেপাশের ফসলি জমি ডুবে আছে জলবদ্ধতায়। নদীর বুকে অবৈধ ব্রিজ, কালভার্ট আর ভারী যানবাহনের দাপট। নদীর উপরে 2টা ব্রিজের মতো করেছেন। হ্যাঁ, 2টা ব্রিজের পারমিশন নিয়ে করা। আপনারা করব না, পারমিশন কার কাছ থেকে নেওয়া হচ্ছে? এটা অবশ্যই এটা তো লোকাল অথরিটি যারা আছে ওদের কাছ থেকে। অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে এই প্রবাহকে কোনোভাবে বন্ধ হতে পারে বা কোনোভাবে সংকুচিত হতে পারে, এরকম কোনো ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার কোনোভাবেই স্থানীয় প্রশাসন অথবা জেলা প্রশাসন কারোর নেই। শুনলে চোখ কপালে উঠবে। পরিবেশ ধ্বংসে মূল অভিযুক্ত কারখানাটি পেয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, আমাদের আক্ষেপের জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা এই গ্রিন অ্যাওয়ার্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ শুধু এটা না, আমরা চাচ্ছি যে দ্রুত সময়ে এই গ্রিন অ্যাওয়ার্ডটা তাদেরকে ফেরত নেওয়া হোক। প্রশ্ন উঠতেই পারে, কোন মানদণ্ডে এমন পুরস্কার দিল শ্রম মন্ত্রণালয়? অপর পারেও ওদের যে আরেকটা কারখানা আছে এবং সেই কারখানার মাঝে যে ব্রিজ আছে এবং এটা খালটা ওই দুই কারখানার মাঝে ঢুকে যাওয়াটা অবশ্যই একটা দখলের মানে দৃষ্টিগোচরে চলে আসে। কিন্তু প্রশ্নমালার কারণে তারা ওইটাকে ওইভাবে তারা চিন্তা করার সুযোগ পায়নি। আমরা কিন্তু ওনাদের এই অ্যাওয়ার্ড পাওয়ার আগে থেকেই ওনাদের ছাড়পত্রের যে নবায়ন সেটা বন্ধ রেখেছি। দোখলা গ্রামের কৃষক হাফিজউদ্দিন এখন নিজের 6 বিঘা জমির উপর তাকিয়ে থাকেন অপলক। এখন তো ফসল নাই, এবার তো ক্ষেত লাগানোর মতো কোনো ব্যবস্থা নাই। 3-4 বছর ধরে টোটালি হয় না, আগে কম বেশি হইতো, এখন আর হয় না। এখন সবাই মোটামুটি গৃহস্থী বাদ দিচ্ছে, যে আমরা সবাই বাদ দিচ্ছি, আমরা আর করি না, কি করবো। শুধু হাফিজউদ্দিন নন, জনপদের বিঘার পর বিঘা জমি এখন
ময়লা আবর্জনা কারখানার কালো পানির নিচে তলিয়ে গেছে। যারা রাষ্ট্রের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে, একটা নদীকে তারা তাদের দখলে নিয়ে যাবে বা খালকে দখলে নিয়ে যাবে, এটা নিশ্চয়ই সরকার কখনোই হতে দিবে না, আমি আশা করি আর কি। সুতরাং সরকারের এটা সিদ্ধান্ত থাকতেই পারে। দূষণকারী প্রতিষ্ঠানের পুরস্কার ফেরত নিয়ে সাজা দেওয়ার স্পষ্ট দাবি এলাকাবাসীর। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে আবাসিক ভবনের একটি বাসায় এসির বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দিবাগত রাত 1টার দিকে ধলপুর বউবাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। স্বজনরা জানান, তুহিন ইবা দম্পতি তাদের 2 ছেলে তাওহিদ ও তানবীরকে নিয়ে একটি আবাসিক ভবনের 7ম তলায় ভাড়া থাকতেন। শুক্রবার রাতে যখন তারা ঘুমন্ত, সে সময় বাসার এসিতে ঘটে বিস্ফোরণ। মুহূর্তে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। 4 জনই দগ্ধ হন। চিকিৎসকরা জানান 3 জনের অবস্থা সংকটাপন্ন। এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা বোম যেমন ফুটলে যে অবস্থা হয় না, ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। তো আমার ভাই বেটা, ভাই ভাবি, হ্যাঁ পর আরেকটা ভাই বেটা, 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। যখন আওয়াজ হয়েছে তখন বাইরে থেকে লোকজন এসে ওদেরকে উদ্ধার করছে আর কি, তখন হাসপাতালে নিয়ে আসছে। পরিবারের যিনি পুরুষ, ওনার হচ্ছে 47% পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে 15% পুড়েছে এবং 2 জন শিশু আছে। একজন শিশুর 40% পুড়েছে এবং একজনের হচ্ছে 8% পুড়েছে। আমরা সকলকেই ভর্তি রেখেছি। দুপুরের বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার উথলি গ্রামের বড় মসজিদ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারা মিয়া ও হামজা আলী। স্থানীয়রা জানায়, গরু কেনা বেচা নিয়ে দীর্ঘদিন আগে আনোয়ার ও হামজার সাথে বিবাদ হয় প্রতিবেশী কয়েকজনের। এরই জেরে মিন্টা ও হামজা সকালে মাঠে কৃষিকাজ করতে গেলে ওদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। লাঠির আঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে 2 ভাইকে। গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক বিরোধ, সামান্য কারণেই ঘটছে একের পর এক নৃশংসতা। শরীয়তপুরে গত 8 মাসে শুধু খুনের মামলায় হয়েছে 26টি। সচেতন মহল বলছেন, সামাজিক মূল্যবোধের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই বেড়েছে আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা। গেল 26 আগস্ট পূর্ব শত্রুতা আর মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শরীয়তপুরের জাজিরার উমরদি মাতবরকান্দি এলাকায় সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের হামলায় মারা যান কবির সর্দার ও আলমাস সর্দার। আমার বাবার আমার সোনার টুকরা, আমি কঠিন শ্বাসটা আমার সামনে, আমি হাত ভাঙবো, পা ভাঙবো, বস্তায় ভরবো, পানিতে হালাইবো, রিমান্ড দিব, ফাঁসি দিব। তারা নাকি ডাক দেয় নিয়ে নাকি মারধর করছে, এরকম পাশাপাশি করে মার দিয়া মনে করেন পানিতে নামাই দিছে, ফালাই দিছে। এর আগে গেল 28 ফেব্রুয়ারি রাতে কীর্তিনাশা নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের জনরোষে পড়ে ডাকাত দল। সেই ঘটনায় পিটুনিতে মৃত্যু হয় 5 ডাকাতের। শুধু তাই নয়, পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার আর পারিবারিক বিরোধ পান থেকে চুন খসলেই শরীয়তপুরে ঘটছে হত্যাকাণ্ড। পুলিশের তথ্য বলছে, প্রতি মাসে হচ্ছে একাধিক খুনের মামলা। সব মিলিয়ে জানুয়ারি থেকে 8 মাসে শুধুমাত্র হত্যা মামলাই হয়েছে 26টি। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কিত জেলাবাসী। সচেতন মহল বলছে, বিচার কাজে বিলম্ব, রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এমন ঘটনা ঘটছে। 4-5 মাসে 26টা খুন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা বড় উদাহরণ। এগুলোর পিছনে বিচারের বিলম্ব, রাজনৈতিক সহিংসতা, মানুষের ভিতরে একটা অস্থিরতা, এটাই অন্যতম দায়ী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিচ্ছে অনেকেই। এ ধরনের ঘটনা কমাতে মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন মানবাধিকার কমিশন। মব সৃষ্টি করে যদি আমরা নিজেরাই আইন তুলে নেই, তাহলে এই হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলবে। এই প্রসঙ্গে আমি বলবো, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছে তারাও বেশি বেশি সচেতন হবেন এবং আমাদের মানসিকতারও পরিবর্তন আনতে হবে। যিনি হত্যাকাণ্ডের শিকার হন তার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়,
আবার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকেন তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তারা যদি আন্তরিকভাবে কাজ করে তাইলেই কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিতে প্রতিটি মামলা আদালতে দাখিলের কথা জানিয়েছেন পুলিশ সুপার। এই যে 26টি মামলা, এই মামলাগুলোর ভিতরে বেশিরভাগ মামলাই ইতিমধ্যে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ সুপার দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরেই আদালতে অভিযোগপত্র দাখিল করব। শরীয়তপুরে 8 মাসে হওয়া 26টি খুনের মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে 4টি, চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে 2টি আর তদন্তাধীন রয়েছে 20টি। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সপ্তম দিন সকাল থেকেই আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। রাকসু নির্বাচনের আরো বিস্তারিত জানতে যাচ্ছি সরাসরি সহকর্মী তারেক মাহমুদের কাছে। তারেক, আজকে সপ্তম দিন প্রচারণার প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন? তাদের প্রচারণার ব্যস্ততা বলার মতো, কারণ আজকে ছুটির দিন হলেও আমি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে, হলগুলোতে সকাল থেকে যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণায় নেমে পড়েছেন। এ বাদেও কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে যখন শিক্ষার্থীরা এবং ভোটাররা বাইরে বের হয়েছেন তখনই আসলে যারা বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছে সকলেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং গিয়ে তাদের যে ইস্তেহার এবং তাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে তারা কি করতে চান, কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করতে চান সেই বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করছেন। আমি দেখতে পাচ্ছি এখানে 3 জন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং একটু আগেই একটি বিভাগের পরীক্ষা শেষ হয়েছে। পরে তারা সেই পরীক্ষা যারা স্টুডেন্ট ছিল, ভোটার ছিল, তাদের সাথে কথা বলেছেন, কথা বলে এখন তারা লিফলেট বিতরণ করছেন। এবং সকাল থেকে আমি যেমনটি দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 17টি হল রয়েছে, হলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী থেকে মোট 12টি প্যানেলের যারা ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে সকল পদের প্রার্থী তারা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ বাদেও আজকে শনিবার যেহেতু ছুটির দিন থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 সায়েন্স বিল্ডিং, 3rd সায়েন্স বিল্ডিং থেকে শুরু করে শহীদুল্লাহ কলা ভবন, সিলসিলা, টুকিটাকি চত্বর, সিরাজি ভবন এবং বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে প্রত্যেকটি স্পটেই প্রচারণা সেটি কিন্তু চলছে। যারা প্রার্থী তারা হ্যান্ডবিলগুলো নিয়ে এসে তাদের যে ইস্তেহার সেই ইস্তেহারগুলো তুলে ধরছেন এবং ইস্তেহারের মধ্যে তারা কিছু বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে কিন্তু জানাচ্ছেন। এর মধ্যে আমরা যতটুকু দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা, খাবারের হল এবং ক্যান্টিনে খাবারের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলছেন এবং তারা বলছেন যে রাকসুর যে প্রতিনিধি হলে এবং রাকসুতে তারা নির্বাচিত হলে এই সমস্যাগুলোর সমাধান করা হবে এবং তারা কাজ করবেন এবং বলা যায় যে উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর প্রচারণা সেটি চলছে। তাজনিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহলের প্রতিবাদে চলছে কয়েক শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি। শুক্রবার বিকেল থেকে এই অনশন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী। এরই মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অনশনরত শিক্ষার্থীরা বলেন, কোটা প্রথা বাতিল একটি মীমাংসিত ইস্যু, তবুও বেশ কিছু শর্ত দিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের জন্য ফের পোষ্য কোটা চালুর সিদ্ধান্ত হয়েছে। যেখানে কৃষক, শ্রমিক, মজুরদের সন্তানরা বৈষম্যের শিকার হয়, সেখানে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটা চালু অযৌক্তিক। গতকাল বিকেলেই পোষ্য কোটার প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। পরে তার সাথে একাত্মতা ঘোষণা করে একে একে অনশন কর্মসূচিতে যোগ দেন আরও কয়েক শিক্ষার্থী। পোষ্য কোটা বাতিল করে ছাড়বই। দেয়ার ইজ নো অপশন টু পোষ্য কোটা। 60-65 নাম্বার ইনশিওর করার পরেও মন মতো সাবজেক্টে ভর্তি হতে পারে নাই।
সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সন্তান হওয়ার জন্য পোষ্য কোটার কারণে তারা মাত্র 40 নাম্বার ইনশিওর করে ভার্সিটিতে পড়বে। দুপুরের বাংলাদেশে আরো একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। আরো কঠিন হলো দক্ষ কর্মীদের মার্কিন ভিসা পাওয়ার প্রক্রিয়া। H-1B ভিসার ফি বছরে $1 লাখ করল ট্রাম্প প্রশাসন। রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। এটা সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফেক বললে সেটা যথাযথ হবে না, এই মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। সকালে পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক এক সিম্পোজিয়ামে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজার ও মহেশখালী এলাকায় বাধাগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগ, তাই জাতিসংঘের হাই লেভেল বৈঠকের উপর জোর দেন। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সবসময় চায় সংঘাত ছাড়া শান্তিপূর্ণ সমাধান। সিম্পোজিয়ামে অন্যান্য বক্তারা বলেন, ভূরাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড়, যেখানে বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলে অন্যান্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। স্বল্পোন্নত দেশে উত্তরণের অগ্রগতি জানতে চেয়েছে জাতিসংঘ। সময় যেহেতু ঘনিয়ে এসেছে, তাই দ্রুত প্রস্তুতি শেষ করতে চায় বৈশ্বিক এই সংস্থার কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি। প্রথমে কিছুটা ঢিলেমি থাকলেও এখন উত্তরণ পিছিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। তৈরি করা হচ্ছে অবস্থানপত্র। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতির যে তথ্য উপাত্তে ভর করে উত্তরণে পা দেয়া হয় তা ঠিক ছিল না। উদ্যোক্তাদের মধ্যেও আছে প্রস্তুতির ঘাটতি। তৈরি পোশাক শিল্পে ভর করেই দাঁড়িয়ে আছে রপ্তানি আয়। ওষুধ শিল্পেও তৈরি হয়েছে নির্ভরতা, তবে স্বল্পোন্নত দেশের তালিকায় গেলে ঝুঁকিতে পড়বে এসব খাত। শুল্ক ও কোটা সুবিধা সংকুচিত হলে ব্যবসা বাণিজ্যে দেখা যাবে স্থবিরতা। তখন একদিকে আসবে না নতুন বিনিয়োগ, অন্যদিকে কমবে কর্মসংস্থান। পূর্ব ঘোষণা অনুযায়ী 2026 সালের নভেম্বর মাসে স্বল্পোন্নত বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, উত্তরণে কতটুকু প্রস্তুত উদ্যোক্তারা? এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি যে আমরা বাংলাদেশ নট রেডি ফর এলডিসি গ্র্যাজুয়েশন। ভুল ডাটা ছিল, ভুল ডাটার উপর আমরা কাজ করছিলাম, তাই সেই কারণে আমাদেরকে এক্সপোর্টে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করার জন্য আমরা রেডি বলা হচ্ছিল, আসলে আমরা রেডি না। এরই মধ্যে চিঠি দিয়ে বাংলাদেশের অগ্রগতি জানতে চেয়েছে জাতিসংঘ। 31 অক্টোবরের মধ্যে দিতে হবে প্রস্তুতির সবকিছু, আর আগামী ডিসেম্বরের মধ্যে হবে ভার্চুয়াল বৈঠক। চিঠিতে বলা হয়, যে দেশগুলো এলডিসি থেকে উত্তরণ হচ্ছে সেসব দেশের সরকারকে প্রতি বছর সিডিপিতে প্রস্তুতির অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। তাহলে উত্তরণ বিলম্ব করতে চাইলে কোন পথে হাঁটতে পারে বাংলাদেশ? ইউএন এর যে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, তারা জানতে যাচ্ছে যে আমাদের প্রিপেয়ারনেসটা কেমন। তাদের কাছে এরকম একটা বার্তা দিতে পারি যে আমরা কিন্তু এখনো নিশ্চিত নই যে আমাদের তথ্যপত্র নিয়ে, যে আসলে ইন্ডেক্সের বেসিসে আমরা বলছি যে আমরা গ্র্যাজুয়েট করার মতো অবস্থাতে আছি, তো সেগুলো নিয়েই প্রশ্ন আছে। সুতরাং আমাদেরকে আরও সময় দিতে হবে। তো এটা হলে কিন্তু একটা ডাউট ক্রিয়েট হয়। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্বব্যাংক আমাদের এই জিডিপি ডেটা নিয়ে, গ্রোথ ডেটা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছে। এলডিসি উত্তরণের প্রভাব নিয়ে ব্যবসায়ীদের মতামত গুরুত্ব দেওয়া দরকার, তা না হলে কমতে পারে উৎপাদন। গত 1 বছরের বেশি সময় ধরে কিন্তু আমরা এই যে ইকোনমি রিঅর্গানাইজেশনটা করছি, আমরা কিন্তু বিভিন্ন সেক্টরে হাত দিচ্ছি। যে সেক্টরে হাত দিচ্ছি সংস্কারের জন্য, দেখা যাচ্ছে সেই সেক্টর সংকটে ভরপুর, সমস্যায় জর্জরিত। তার মানে হলো যে আমাদের যে স্ট্রাগলগুলো করতে হচ্ছে এটা তো সত্য। সুতরাং এই অবস্থায় আসলে আমি মনে করি যে ব্যবসায়ীরা প্রস্তুত নন এবং অর্থনৈতিক যে খাতগুলো সেগুলোর কিন্তু সমস্যা আছে। আমি মনে করি যে যদি সুযোগ থাকে তাহলে সেটা ব্যবহার অবশ্যই করা উচিত। উত্তরণের সময় চাইলে তার বিপরীতে দাঁড় করাতে হবে শক্ত যুক্তি। প্রস্তুতি নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি কার্যকর না হলে নির্বাচন হতে দেব না, এ দাবি শেখ হাসিনার মতো স্বৈরাচারীর কথারই প্রতিধ্বনি। এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর পল্টন মোড়ে ছিল ঢাকা মহানগর কমিটির সমাবেশ ও পদযাত্রা। সেখানে তিনি বলেন, নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন, নেই বাস্তব কোন অগ্রগতি। জুলাই সনদ বাস্তবায়নও সীমাবদ্ধ আলোচনার টেবিলেই।
দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেন তিনি। বলেন, আসন্ন নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের পরিবেশ আরও খারাপ হবে। ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ মাইল ফলক উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষের দলীয় এজেন্ডার কারণে গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না। বিক্ষোভ করেন, আলোচনা করেন, কথা বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে যদি হুমকি হিসেবে উত্থাপন করেন যে পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। আরও কঠিন হল যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তি। শুক্রবার এক নির্বাহী আদেশে দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর ফি বৃদ্ধি করে $1 লাখ নির্ধারণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে চালু করেছেন নতুন গোল্ড কার্ড ফি। এর আওতায় $10 লাখ পরিশোধ করে যে কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারবেন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার জন্য দিতে হবে $20 লাখ। ট্রাম্প প্রশাসনের যুক্তি, বিদেশিদের বদলে মার্কিনীদের কর্মসংস্থান বৃদ্ধি এই পদক্ষেপের উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও একটি অভিবাসন বিরোধী পদক্ষেপ। শুক্রবার ট্রাম্প স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশ অনুযায়ী H-1B কর্মী ভিসার ফি বাড়ানো হয়েছে কয়েক গুণ। মূলত যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরা প্রবেশাধিকার পায় এই ভিসার আওতায়। এখন থেকে বিদেশি কর্মী আনতে চাইলে কোম্পানিগুলোকে প্রতি বছর ভিসার জন্য গুনতে হবে $1 লাখ। মার্কিনীদের কর্মসংস্থান বৃদ্ধি এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে দাবি ট্রাম্প প্রশাসনের। পুরো বিষয়টি হলো বড় কোম্পানিগুলো আর বিদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারবে না, কারণ তাদের বিদেশি কর্মী আনতে সরকারকে $1 লাখ দিতে হবে। এটা H-1B ভিসার নির্ধারিত হার। বরং নিজের দেশের সদ্য স্নাতককে প্রশিক্ষণ দিতে পারেন। একই দিন আরও একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প, বৃদ্ধি করেন গোল্ড কার্ডের ফিও। এখন থেকে $10 লাখ বিনিময়ে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। কর্পোরেট প্রতিষ্ঠানকে এই সুবিধা পেতে দিতে হবে $20 লাখ। বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, সফল হয়। এখন থেকে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য তাদের অনেক অর্থ খরচ করতে হবে, $1 মিলিয়ন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দিতে হবে $20 লাখ। এই অর্থে ট্যাক্স কমানো যাবে, ঋণ পরিশোধ ও অন্যান্য কাজে ব্যয় হবে। বর্তমানে প্রতি বছর 85,000 H-1B ভিসা দেয়া হয়, যার সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত ও চীন। সমালোচকরা বলছেন, এত বিপুল ফি চাপিয়ে দিলে বিশ্বসেরা মেধাবীদের আনতে সমস্যার মুখে পড়বে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বড় কোম্পানিগুলো খরচ সামলে নিতে পারলেও বিপাকে পড়বে ছোট ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলো। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অ্যামাজন, টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগলের মতো জায়ান্টরাও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশে আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4-এর লড়াই। একাদশে পরিবর্তনের আভাস মিলল টাইগার শিবির থেকে। শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। যে লঙ্কানদের কাঁধে চড়ে সুপার 4-এ বাংলাদেশ, এবার তাদেরই বিপক্ষে লড়তে হবে 22 গজে। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরেছিল বাংলাদেশ। হাতে 5 উইকেট নিয়েও 140 পেরোতে পারেনি টাইগাররা। বাঘ সিংহ অতীতে 21 টি-20 ম্যাচের লড়াইয়ে 13-8-এ এগিয়ে লঙ্কানরা। ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট বলেন, অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত তারা। একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন টেইট। চেনা প্রতিপক্ষের সামনে আত্মবিশ্বাসী চারিথা শ্রীলঙ্কার দলও। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচে পঞ্চম বোলারের অভাব পূরণে একাদশে জায়গা পেতে পারেন শেখ মেহেদী। সুযোগ আছে তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিনেরও। কেমন হতে পারে দুবাইয়ের উইকেটে টাইগারদের পরিকল্পনা, জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। আবুধাবিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যখন লড়ছিল আফগানদের বিপক্ষে, তখন কমেন্ট্রি বক্সের বাইরে ওয়াসিম আকরামের সঙ্গে দেখা। তিনি বলছিলেন, এই ম্যাচে যদি বাংলাদেশ হারে তাহলে তাদের 5th বোলিং অপশন না থাকায়
হারবে। এবং 2 পার্ট টাইমার দিয়ে যে 4 ওভার করানো হয়েছিল শামীম এবং সাইফ হাসান, সেখানে প্রায় 50 রানের মতো 49 রান এই 2 বোলার দিয়েছিল। তো সেই জায়গাটার ভাবনা ওই ম্যাচটা জিতলেও থেকে গেছে বাংলাদেশের, যে পরিবর্তনের জায়গাটা। সুপার 4-এর প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষে, এই লড়াই নিশ্চয়ই হারতে চাইবে না। পরবর্তী প্রতিপক্ষ আরো শক্ত ভারত পাকিস্তান, সুতরাং পরিবর্তন কি আসতে যাচ্ছে? একটা তো পরিবর্তন আশা করা যায় অন্তত দুবাইয়ের উইকেট বিবেচনায়। এই 5th বোলিং অপশনটা কিংবা একজন বাড়তি স্পিনার বাংলাদেশ দল জায়গা দিতে পারে একাদশে। আর সেক্ষেত্রে শেখ মেহেদী ছাড়া বাকি কেউ নেই। বাকি পেসাররা যারা বসে আছেন, তানজিম সাকিব কিংবা সাইফুদ্দিন আছেন, শরীফুল আছেন, সেই জায়গাটাই যদি কাউকে সুযোগ দেওয়া হয় পেসার, তানজিম সাকিব একটা বিবেচনায় আসলেও আসতে পারেন। তবে খোলা চোখে মনে হচ্ছে এখানে একজন স্পিনার হলে সেটা শেখ মেহেদী অবশ্যই জায়গা পাবেন। তবে শেখ মেহেদী যদি আসেন তাহলে জায়গা ছাড়বেন কে? সোহান সুযোগ পেয়েছিলেন ওই ম্যাচটায় জাকির আলী তো ছিলেনই, সাইফ হাসান তাকে তো নেওয়া হয়েছিল। বাদ দেওয়া হবে কাকে? উইনিং কম্বিনেশন সচরাচর ভাঙতে চায় না একটা দল। তবে এখানে যদি একজন অলরাউন্ডিং অপশন বাংলাদেশ চিন্তা করে কিংবা প্রপার বোলিং অপশন চিন্তা করে, সেক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে সোহান, জাকের, যে কাউকে। হৃদয়কে নিয়েও প্রশ্ন আছে, তবে অভিজ্ঞতা বা সবকিছু বিবেচনায় হয়তো তার ব্যাটিংটাও কাজে লাগাতে চাইবে দল। সাইফুদ্দিন তিনি একমাত্র এই 16 সদস্যের দলে মূল একাদশে জায়গা পাননি কোনো ম্যাচে, অন্যরা ঘুরে ফিরে খেলছে। তার কি একটা সম্ভাবনা থাকছে সেটা এখনই পরিষ্কার করে বলা যায় না। শন টেইটের কাছে প্রশ্ন করা হয়েছিল একাদশ নিয়ে, তিনি বলেছেন সেটা ডিসিশন মেকিং এর জায়গায় তিনি নেই, তবে পরিবর্তনের সম্ভাবনা তিনি দেখেন। ভারত পাকিস্তান ম্যাচে আমরা দেখেছি কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল কিংবা বরুণ চক্রবর্তীরা কি করেছেন। সেই হিসেবে একাদশে পরিবর্তন নিয়ে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, এখন পর্যন্ত সেটাই বলা যায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। রোববার আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। এশিয়া কাপের সুপার 4-এর এই মহারণের আগে প্রশ্ন উঠছে, এই ম্যাচে কি হাত মেলাবেন সূর্য কুমার যাদব ও সালমান আলী আগা? এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব থাকার কথা অ্যান্ডি পাইক্রফটের, কিন্তু পাকিস্তান আইসিসির কাছে চিঠি দিয়েছে নতুন ম্যাচ রেফারি দেবার জন্য। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, দর্শকদের কথার লড়াই, মাঠের খেলা ছাপিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে 2 ভাগে ভাগ করা। এটাই ছিল 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের সৌন্দর্য। কিন্তু বর্তমানে ভারত পাকিস্তান দ্বৈরথ হচ্ছে, কিন্তু নেই সেই ক্রিকেটের সৌহার্দ্য। ভারত পাকিস্তান ম্যাচ মানেই এখন কেবল ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, 2 দেশের রাজনৈতিক টানাপোড়েনও বটে। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে খেলার মাঠেও। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সাথে হাত মেলাতেই অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব। এরপর পোস্ট ম্যাচে আবার সূর্য কুমার পাকিস্তানের বিপক্ষে জয়কে উৎসর্গ করেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের। এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে সৃষ্ট জটিলতা এখন সব ক্রিকেট ভক্তরই জানা। সবকিছু মিলে জেন্টলসম্যান গেম ক্রিকেটে ভারত পাকিস্তানের মাঠের লড়াই থাকলেও নেই সৌন্দর্য, সৌহার্দ্য, ভদ্রতা। এমন পরিস্থিতিতে রোববার এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচে আবারও মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এই ম্যাচে কি হবে? এবার কি হাত মেলাবেন 2 অধিনায়ক সূর্য ও সালমান, নাকি আবারও অসৌজন্যতার দৃষ্টান্ত দেখবে ক্রিকেট বিশ্ব? এই প্রশ্নের শতভাগ সঠিক উত্তর দেয়া সম্ভব নয় ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মোহসেন নাকবির বৈঠক হয়েছে। এই বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট প্রধান সালমান আলী আগা ও কোচ মাইক হেসনের সাথে নাকি বৈঠক করেছেন। সেখানে পাকিস্তান ক্রিকেটারদের রোববারের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সাথে হাত না মেলানোর নির্দেশ দেয়া হয়েছে দাবি ভারতীয় গণমাধ্যমের। এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববারের ভারত পাকিস্তান ম্যাচেরও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করার কথা অ্যান্ডি পাইক্রফটের, কিন্তু পাকিস্তান পাইক্রফটের পরিবর্তে ম্যাচ রেফারি হিসেবে রিচি রিচার্ডসনকে চেয়ে চিঠি দিয়েছে আইসিসির কাছে। তবে পিসিবির সেই দাবিও নাকি খারিজ করেছে আইসিসি, এমন দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। আগামী বিপিএল-এর ভেন্যু তালিকায় রাজশাহীকে যুক্ত করার চেষ্টা করছে বিসিবি। এনসিএল টি20 ছিল এই মাঠের টেস্ট পরীক্ষা। দর্শক জনপ্রিয়তার সঙ্গে আউটফিল্ড এবং উইকেট রাজশাহীকে অন্য ভেন্যু থেকে এগিয়ে রাখছে, যদিও সীমাবদ্ধতার জায়গায় ফ্লাড লাইট এবং ড্রেনেজ ব্যবস্থা।
বৃষ্টিতে তখনও শুরু হয়নি এনসিএল টি-20-র উদ্বোধনী ম্যাচ। মিঠুন, ইয়াসির, নাইম, শান্তদের সময় কাটছে হেসে খেলে, কিন্তু ততক্ষণে গ্যালারিতে দর্শকদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে তারা হাজির প্রিয় তারকাদের হয়ে গলা ফাটাতে। রাজশাহীতে এটাই যেন স্বাভাবিক দৃশ্য। এনসিএল টি-20-তে তাও শান্ত, মুশফিক, সাব্বিরদের মতো তারকারা খেলবেন। মাস কয়েক আগে তারা গলা ফাটিয়ে গেছেন ইমার্জিংয়ের স্বল্প পরিচিত ক্রিকেটারদের জন্য। রাজশাহীতে বিপিএল আয়োজন করা গেলে দর্শক জনপ্রিয়তাও তো কাজে লাগানো যাবে, তাই না? ইমার্জিং টুর্নামেন্টটা দেখেন, ওইখানে ম্যাক্সিমাম আননোন প্লেয়াররা খেলেছে, তারপরেও যেভাবে দর্শকরা আসছে খেলা দেখতে, এটা আনবিলিভেবল। এবং রাজশাহীর ছেলে হিসেবে চাই যে আমাদের রাজশাহীতে ইন্টারন্যাশনাল খেলা হোক, শুধু বিপিএল না, ইন্টারন্যাশনাল ভেন্যুটা আমাদের যেন হয়ে যায়, এবং আমি আশা করব যে বিপিএলটাও হবে ইনশাল্লাহ। রাজশাহীর এভারেজে 100টা মানে মানুষকে জিজ্ঞাসা করবেন যে ক্রিকেটের মানে বিষয় আইডিয়া কতখানি, 90টা মানুষই অ্যান্সার দিবে। তো রাজশাহী আসলে একটা ক্রিকেট বিষয় একটা জনপ্রিয়তার জায়গা, আর সেখান থেকে আসলে এখানে এখনো বিপিএল হয় না, এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু শুধু দর্শক জনপ্রিয়তা দিয়ে তো আর বিপিএল এর মতো টুর্নামেন্ট আয়োজন সম্ভব না, লাগে লজিস্টিক সাপোর্টও। বাংলাদেশের অন্যতম সেরা উইকেট এখানে, আউটফিল্ডও যথেষ্ট ফাস্ট, ভালো মানের হোটেল কিংবা বিমানবন্দরও আছে। তবে উন্নতি করতে হবে ড্রেনেজ ব্যবস্থায়, লাগাতে হবে ফ্লাড লাইট, সেই সাথে দরকার অবকাঠামোর কিছু উন্নতিও। রাজশাহীতে খেলেছি, অনেক সুন্দর মাঠ, অনেক সুন্দর ফ্যাসিলিটিস। লাইট থাকলে এখানে 2টা ম্যাচ হতো ডেইলি। তো আমার মনে হয় যে লাইটে তো সব কিছু আছে, জাস্ট লাইটটা নাই। লাইটটা হয়ে গেলে মনে করি এটা একটা খুব সুন্দর একটা ক্রিকেটের পরিবেশ হবে। হোটেলটাও আছে, ইনডোরটাও ঠিক করা হয়েছে। তা আমার কাছে মনে হয় যে এখন রাজশাহী মাঠে যে ড্রেনেজ সিস্টেমটা আছে, এটা যদি চেঞ্জ করা যায় তো এখানে বিপিএল চালানোটা কোনো অসম্ভব কিছু না এবং ভালোভাবেই চলবে। বিপিএল এর আগামী আসরের জন্য সম্ভাব্য ভেন্যুর বিবেচনায় আছে রাজশাহী। এনসিএল টি-20 ছিল টেস্ট পরীক্ষা, তবে বৈরী আবহাওয়ার কারণে খেলা না হওয়ায় বিসিবির টুর্নামেন্ট কমিটিও এই মাঠ নিয়ে হয়তো নতুন করে ভাববে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবে মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।